ইউটিউব কি প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়েও অনেক বেশি শক্তিশালী? আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজকে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি স্বীকার করেছেন। আমরা এটি নিয়েই আজকে মূলত আলোচনা করব। পাশাপাশি আজ গণহত্যা দিবস, আজ ঐতিহাসিক 25শে মার্চ। এই বিষয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আবুল হাসনাত মিল্টন আপনাদের রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এবং তথ্য বিষয়ক উপদেষ্টা, সচিব এবং প্রতিমন্ত্রী তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তথ্যমন্ত্রী স্বীকার করেছেন যে বর্তমানে প্রতিষ্ঠিত অনেক মিডিয়া হাউসের চাইতেও ইউটিউবারদের প্রভাব, প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি। কেন ইউটিউবাররা হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, এত প্রভাবশালী হয়ে গেলেন? কেন গণমাধ্যম পিছিয়ে গেছে বাংলাদেশ? এটার একটা প্রযুক্তিগত দিক হয়তো আপনি বলবেন যে এখন প্রযুক্তি অনেক ডেভেলপ করেছে, কমিউনিকেশন সায়েন্সের অনেক পরিবর্তন ঘটেছে এবং হাতে একটা মোবাইল থাকলেই আপনি মিডিয়া, ইউ ক্যান হ্যাভ ইউর ওন ইউটিউব চ্যানেল। কিন্তু বিষয়টা কি তাই? বাংলাদেশে কবে থেকে ইউটিউবাররা শক্তিশালী হলো? কেন শক্তিশালী হলো? কেন গণমাধ্যম তার ভূমিকা রাখতে পারছে না? এই আলোচনাগুলো হওয়া উচিত। সেখানে অনেক আলোচনা, অনেক বিষয় উঠে এসেছিল। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতনের বিষয়, যেগুলোকে মন্ত্রী বলেছেন যে এগুলো স্ট্র্যাটেজিক্যাল ডিসকাশন। এবং যেহেতু একটা মিডিয়া হাউস যখন প্রাইভেটলি ওনড হয় তখন সেখানে সরকার কতটা ইন্টারফেয়ার করতে পারে, এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মূল আলোচনাটাই সেখানে হয়নি। আমি নিজে মিডিয়ার মানুষ নই। একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এখন ইউটিউবার হয়ে গেছি। আপনাদের সামনে ইউটিউব এ অনেক কিছু কথা বলি। এই গত রবিবার আমার বাসায় বাংলাদেশ থেকে কয়েকজন অতিথি এসেছিলেন। তো তাদের একজন বললেন যে আমরা বাংলাদেশে থেকে আপনার ইউটিউবের এপিসোডের জন্য অপেক্ষা করি, কারণ আমরা মনে করি যে আপনার কাছে আমরা সঠিক তথ্য পাই। এখানে একটু নিজের ঢোলটা বাজাই। যদিও আমি মিডিয়ার লোক নই, কিন্তু আমি চেষ্টা করি যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি যেন অথেন্টিক হয়। আমি চেষ্টা করি আমার মতো করে এটা ভেরিফাই করতে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব এগুলো কিন্তু আনএডিটেড মিডিয়া। তাহলে আনএডিটেড মিডিয়ার দিকে মানুষ কেন ঝুঁকে পড়ছে? যেখানে আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া হাউস, আমাদের প্রতিষ্ঠিত গণমাধ্যমের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে। এটা বাংলাদেশের চিত্র, কিন্তু সারা পৃথিবীর চিত্র কি এই? হয়তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এরকম হয়, কিন্তু এখনো দেখেন বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস বা আমাদের অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড বা এই ধরনের যে প্রভাবশালী মিডিয়া হাউসগুলো আছে, যারা বছরের পর বছর ধরে নিজেদের স্টাবলিশ করেছে, এখনো তারা কিন্তু পলিসি মেকিং এ ভূমিকা রাখে। এখনো মানুষ ইনফরমেশনের জন্য তাদের দ্বারস্থ হয়। কিন্তু বাংলাদেশে গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই কারণটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সংবাদপত্র, গণমাধ্যম চাপের মুখে ছিল, অনেক কথা আমরা শুনেছি। কিন্তু টেলিভিশনের টক শোতে সেখানে সরকারকে তুলোধনা করা হতো। সেখানে পত্রিকায় সরকারকে যে যার মতো করে সমালোচনা করতে পারতেন, বিশেষ করে কলামে। এই যে আসিফ নজরুলের মতো লোকরা অসংখ্য অসত্য তথ্য দিয়ে তারা সরকারের বিরুদ্ধে লিখেছেন, দিনের পর দিন লিখেছেন। তখন সরকার কিন্তু তাদের বাধা দেয়নি, সেগুলো পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু ইউনূসের আমলে এসে আমরা দেখলাম যে টোটাল মিডিয়াটা চেঞ্জ হয়ে গেছে। গণমাধ্যমের একদম গলা টিপে ধরেছে, একদম মব সংস্কৃতি চালু করা হয়েছে। উপদেষ্টাকে প্রশ্ন করলে সাংবাদিক চাকরি হারিয়েছে।
এজেন্সি থেকে, সরকার থেকে রেগুলার ডিকটেশন গেছে, তার বাইরে কোনো নিউজ ছাপা হইতো না। অর্থাৎ সত্য আমাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে নির্বাসনে গিয়েছিল এবং সেই নির্বাসনে এখনো আছে। আমাদের আরেফিন স্যার ছিলেন, এই জার্নালিজমের প্রফেসর ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ভিসিও ছিলেন, আমার বন্ধুর বোনের হাজব্যান্ড। স্যার একটা কথা বলতেন যে যখনই গণমাধ্যম তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তখন মানুষ বিকল্প মিডিয়ার দিকে ঝুঁকে পড়ে। কারণ মানুষ কিন্তু তথ্য চায়, এটা তার একটা প্রবৃত্তি, মৌলিক প্রবৃত্তি। সে তথ্য চায়, সে জানতে চায় সেই তথ্যটা, যেটা তার মন মতো হয় বা পছন্দ হয় বা সে মনে করে এটাই সত্য বা এটাই গ্রহণযোগ্য, সেই তথ্যটা যখন সে প্রধান গণমাধ্যমের কাছে না পায়, মিডিয়া হাউসের কাছে না পায়, তখন সে বিকল্প মিডিয়ার কাছে ঝুঁকে পড়ে। এবং বিশেষ করে গত 18 মাসে, 19 মাসে ইউনূসের সময় ইউটিউবের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়েছে, বিকজ আমাদের মেইন স্ট্রিম মিডিয়া ফেইল করেছে। এবং আজকে যখন জহিরুদ্দিন স্বপন এই মিডিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, ইউটিউবের শক্তির মত্তার কথা বলেন, তখন আমি জহিরুদ্দিন স্বপনের কাছে অনুরোধ করব যে আসলে মূল কারণটা ঘেঁটে দেখুন। এবং আপনি তথ্যমন্ত্রী, আপনার উপর দায়িত্ব যে বাংলাদেশের গণমাধ্যমগুলো, মিডিয়া হাউসগুলো যেন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। যদি বাংলাদেশের মেইন মিডিয়া তাদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে তারাও কিন্তু আগের মতোই তারাও প্রভাব, প্রতিপত্তি এবং পরিধি বিস্তার করতে পারবে। তো এই জায়গাটায় জহিরুদ্দিন স্বপনের সামনে চ্যালেঞ্জ। জহিরুদ্দিন স্বপনকে এই কথাগুলো বলি অনেকটা মানে ব্যক্তিগত জায়গার থেকেও। আমি মনে করি আই হ্যাভ গট দ্যাট রাইটস। শুধুমাত্র আমি যে ইউটিউবিং করি তা নয়। তিনি বিপ্লবী ছাত্র মৈত্রীর এক সময়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি খুলনায় ছাত্র রাজনীতি করতেন, বিএল কলেজের ভিপি ছিলেন। আমি যখন ছুটিতে খুলনা যেতাম, আমার বন্ধু মিহির, লিখন, শাহিন এরা সব ছাত্র মৈত্রী করত। এদের কারণে মৈত্রীর অনেকের সাথে আমার যোগাযোগ ছিল। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে থাকি, তখন সুলতান ভাই, আহমদ হোসেন ভাই, ছাত্রলীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, এরা প্রায়ই মেডিকেলে আমার রুমে থাকতেন এবং তাদের সাথে কেন্দ্রীয় অনেক ছাত্র নেতাই আসতেন, তারা থাকতেন। মাঝে মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাইও থাকতেন। এবং একদিন স্বপন ভাই আমার 327 নম্বর রুম থেকে গেলেন এবং আর ফিরলেন না। পরে শুনলাম যে স্বপন ভাই অ্যারেস্ট হয়েছে। প্রথমবারের মতো স্বপন ভাই ওভারই গ্রেপ্তার হলেন এবং প্রায় 9 মাস জেলে ছিলেন। তো ন্যাচারালি জহিরুদ্দিন স্বপনের কাছে আমাদের প্রত্যাশার একটা জায়গা থাকবে এবং এই কারণগুলো উদ্ঘাটন করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী হিসেবে আমি মনে করব তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন। কিন্তু সেটা তিনি করবেন কিনা, পারবেন কিনা, সেটা আগামীতে দেখতে হবে। শুরুতে যেটা বলছিলাম যে আজকে গণহত্যা দিবস, এই 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী, সেনাবাহিনী এবং তাদের এদেশীয় যারা দালাল ছিল, সহযোগী ছিল, তারা এই অপারেশন সার্চ লাইট শুরু করে এবং এই দিন সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে, নিরস্ত্র নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়। এবং সেই 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল এবং এটি ছিল সমসাময়িক ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। আজকের এই দিনে এবারের গণহত্যা কিন্তু অনেকদিন ধরেই দাবি করা হচ্ছে যে এই গণহত্যার একটা আন্তর্জাতিক স্বীকৃতি চাই। এবং আপনারা জানেন যে কদিন আগে একজন মার্কিন কংগ্রেসম্যান মার্কিন কংগ্রেসেও বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছে। এবং এই দিন রাত 1:30টার সময় বঙ্গবন্ধুকে ধানমন্ডি 32 নম্বর থেকে পাকিস্তানি কমান্ডো ফোর্স এসে গ্রেপ্তার করে। এই বিষয়ে আমি ছোট্ট দুটো ভিডিও ক্লিপ আপনাদের শোনাবো। আমাদের প্রয়াত এমপি মঈনুদ্দিন খান বাদল ভাইয়ের দুটো ছোট্ট ক্লিপ। এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো ইস্যুর, দুটো প্রশ্নের উত্তর আছে।
একটা লোক অত্যন্ত নিঃসংকোচে মৃত্যুর অপেক্ষা করছে। ফর ইউর ইনফরমেশন, বঙ্গবন্ধুকে ওনার বাসা থেকে তুলে নেয় পাকিস্তান কমান্ডো ফোর্স। কমান্ডো ফোর্সের একজন সুবেদার তো তাকে মারতেই গেছিল। উনি সবাইকে বলেছেন গো এন্ড রেসিস্ট, বলে ফেলেছেন যার যা আছে তা নিয়ে রুখে দাঁড়াও, কিন্তু নিজে রয়ে গেছেন। আমি বলছি যে উনি 25শে মার্চ রয়ে গেলেন, এইটার ব্যাখ্যা করেন। এইটা কি? এইটার ব্যাখ্যাটা হলো মুজিব ওয়াজ নট চে গুয়েভারা অর হি ওয়াজ নট ফিডেল কাস্ট্রো। তাহলে মুজিব কি? গণমানুষের নেতা। এবং সেখানে মুজিব বলছে আজকে এখানে এসে যদি আমাকে মেরেও ফেলে, আমার মৃতদেহ জীবিত মুজিবের চেয়েও শক্তিশালী হবে। মৃত্যুকে সাক্ষাৎ জেনেই উনি অপেক্ষা করছিলেন। আমি বলছি, আমি জিয়ার বীরত্ব গাথা শোনেন, আমি জিয়াকে মালাইন করার কোন মহান দায়িত্ব নিয়ে এখানে বসিনি। আমি শুধু বলছি আজকে যে কথাটা বলে গেলাম, ইফ there is any mother son who can challenge it, যে 26 তারিখ উনি ঘোষণা দিয়েছেন, I will resign from my MP-ship। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।